হ্যালো স্টুডেন্টস, তো যেমন কথা দিয়েছিলাম যে মেটালস নিয়ে ফিরে আসব। হ্যাঁ, তো মেটালস নিয়ে শুরু করি। আর এমন আমি যেমন বলেছিলাম যে মেটালস কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু ধরে ধরে করতে হবে। আমি কি বললাম যে পুরো কোশ্চেনে তুমি যদি একটু কোশ্চেনটা ভালো করে দেখো প্রিভিয়াস ইয়ারের, দেখবে কিছু কোশ্চেন যদি ফলো করো দেখবে মিনিমাম ওখানে 3 থেকে 4টে কোশ্চেন একটা কোশ্চেন পেপারে আসছে মেটালসে। তার মানে যথেষ্ট, অবভিয়াসলি যথেষ্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আসার আগে আমার কথা হচ্ছে, স্যার মেটাল কোথায় কোথায় দেখতে পাই? স্যার আজব কোশ্চেন, মেটাল তো আমরা সব জায়গায় দেখতে পাই। হ্যাঁ, অবভিয়াসলি। ঠিক আছে, আমরা যদি ওয়ার্কশপে ঢুকি বা তোমার বাড়িতে, ঠিক আছে, আমরা যেদিক তাকাই মোটামুটি চোখে আমাদের মেটাল আসেই আসে। আর ওয়ার্কশপে আমরা নর্মালি ম্যাক্সিমাম আমরা কি নিয়ে কাজ করি? মেটালস নিয়ে কাজ করি। ওকে, এবার একটা গেল মেটালস। আচ্ছা, শুধু কি মেটালস থাকে? মানে আমরা অবভিয়াসলি মেটালসই দেখতে পাই, কিন্তু সবই কি মেটালস? সবই কি মেটালস? আচ্ছা, তাহলে আমরা একটা কি দেখতে পাই না, কি দেখতে পাই? মেটালস। ঠিক আছে, মেটালস বাদে আর কি দেখতে পাই না? অ্যালয় দেখতে পাই নাকি গো? অ্যালয় দেখতে পাই। অ্যালয় কি? হোয়াট ইজ অ্যালয়? আর মেটালস বাদে আর কি দেখতে পাই? আচ্ছা, এই দুটো বাদে আর কি দেখতে পাই? নন মেটালদের দেখা যায়, আর তো কিছু নেই। এটা নিয়েই তো আমরা, ঠিক আছে, এটাই তো আমাদের পৃথিবী। ঠিক আছে, মেটাল নন মেটাল আর মাঝখান থেকে অ্যালয় চলে এলো। ঠিক আছে, অ্যালয় কারা না? যখন আমরা এই মেটালসদের মধ্যে মোর দেন ওয়ান মেটাল যখন মিক্স করে দেবো, মোর দেন ওয়ান মেটাল যখন মিশিয়ে দেবো সেই মিক্সচার এন্ড অ্যালিগেশন পদ্ধতিতে, ঠিক আছে, তো যখন মিশিয়ে দেবো তখন আমাদের কি হয়ে যাবে? অ্যালয় হয়ে যাবে। হ্যাঁ, অবভিয়াসলি নির্দিষ্ট অনুপাত আছে, মিক্সচার অ্যালিগেশন যেমন আমরা অঙ্ক করেছি। ঠিক আছে, তাহলে তাহলে অ্যালয় কাকে বলবো না? মিক্সচার অফ মোর দেন ওয়ান মেটাল। অ্যালয় করে আমরা পাবোটা কি না? অ্যালয় করে পাবো না কি না, যে দুটো মেটাল আমরা ইউজ করেছিলাম অ্যালয় করার জন্য, দুটো মেটালেরই কিছু ধর্ম মানে কিছু কি বলে প্রপার্টিজ। হ্যাঁ, দুটো মেটালেরই কিছু প্রপার্টিজ বর্তমান থেকে একটা একটু হাই, ঠিক আছে, দুটো মেটালসেরই প্রপার্টিজ বজায় থেকে দুটো মেটালের থেকে একটু হাই, মানে কি বলবো, হাই প্রপার্টিজ। ঠিক আছে, একটু আর একটু ওয়েল প্রপার্টিজের কিছু একটা আমরা পাবো, যেটাকে আমরা বলছি মেটালস। ঠিক আছে, যেমন আমরা আমরা দেখবো যে স্টিল, দেখবো স্টিল কি? স্টিল ও অ্যালয়, সরি, স্টিল ও অ্যালয়। হ্যাঁ, তো স্টিল কিসের কিসের অ্যালয় না? স্টিল হচ্ছে নরমালি আয়রন অ্যান্ড কার্বনের অ্যালয়। ঠিক আছে, তাতে হলো কি না, এই যে আয়রনের যে প্রপার্টিজ গুলো সেগুলো আরো আরো মানে মডিফাই হলো, হার্ডনেস বাড়লো। যখনই কার্বন পার্সেন্টেজ আমরা বাড়াবো কি হবে? আয়রনের হার্ডনেস বেড়ে যাবে। ঠিক আছে, ডাকটাইল, আচ্ছা আমরা আসবো প্রপার্টিজ কি, ডাকটাইল অনেক এখন শোনার দরকার নেই। মানে কি, আমার হার্ডনেস বেড়ে শক্ত, আরো শক্ত হয়ে যাবে। আরো কি কি হবে আমরা আসবো। তাহলে বোঝা গেল না আমরা অ্যালয় কেন বানাবো না? মেটালসে প্রপার্টিজ ইনক্রিজ করার জন্য আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমরা কি করব? মেটালস গুলোকে আর একটু হাই
প্রপার্টিজ এর বানাবো। ওকে, যেমন ধরো আগেকার ট্রেন দেখেছো তো, ট্রেন, আগেকার ট্রেনের আমরা যদি কম্পার্টমেন্ট লক্ষ্য করি আর এখনকার ট্রেনের কম্পার্টমেন্ট লক্ষ্য করো, তোমরা অবভিয়াসলি রেলের জন্য পড়ছো, ঠিক আছে, তো তোমরা সবাই দেখেছো যে এখন আগেকার ট্রেনের স্পিড আর এখনকার ট্রেনের স্পিডের মধ্যে অনেক ডিফারেন্স। ঠিক আছে, কেন কেন হলো না, আগেকার ট্রেনের কম্পার্টমেন্ট গুলোকে লক্ষ্য করলে দেখা যাবে হেভি, যে মেটালস ইউজ করা হয়েছিল, হ্যাঁ, যে বডি স্ট্রাকচার করার জন্য যে মেটালস ইউজ করা হয়েছিল সেগুলো কি হেভি। আর এদিকে আমি যদি এখন মানে মডিফাইড যে আমাদের হাই স্পিড ট্রেনগুলো এসছে সেগুলোর বডি যদি দেখো, তার যে বডি তৈরি করার যে যে মেটেরিয়ালস আমরা ইউজ করেছি সেটা কি অনেক হালকা। তাহলে কি হালকা, কি হালকা, কি না এই যে অ্যালয়, অ্যালয় দিয়ে তৈরি, অ্যালুমিনিয়াম অ্যালয়, হ্যাঁ, ফেরাস অ্যালুমিনিয়াম অ্যালয়, এরকম অনেক আছে। ঠিক আছে, তো যখনই আমরা অ্যালয় ইউজ করলাম না, আমরা এই মেটালস এর প্রপার্টিজ আরো বাড়াতে শুরু করলাম। বোঝা গেল? তাহলে অ্যালয় কি আর নন মেটালস কি, যেখানে আমাদের এই মেটালস অ্যালয় কিছুই ব্যাপার থাকবে না। নন মেটালস মানে যেগুলো ধাতব নয় সেগুলো নন মেটালস। আচ্ছা, ওকে, আসবো, ঠিক আছে, আসবো। এবার আমরা আর একটু দেখে নিই। আচ্ছা, এবার দেখো আমরা মেটালস গুলোকে আমরা ক ভাগে ভাগ করতে, মানে কেমন কেমন ভাবে পেতে পারি দেখে নাও একবার। হ্যাঁ, মেটালস এন্ড অ্যালয়েস, তাই তো, একসাথেই রাখো। কি পাবো? এক ফেরাস পাবো, আয়রন বেস, আর এক কি পেতে পারি? নন ফেরাস। তাই না? দেখা যাচ্ছে তো, ফেরাস বেস একটা নন ফেরাস বেস। ওকে, এবার ফেরাস বেস গুলোকে কি কি ভাগে ভাগ করতে পারি? স্টিল, স্টিল কি হয়ে গেল যখনই স্টিল, এই যে অ্যালয় যেহেতু বলেছি, স্টিল কিন্তু অ্যালয়, তাই না? একটু আগেই বলছিলাম স্টিল কি না, স্টিল হলো গিয়ে অ্যালয়। তাহলে স্টিল আর কি পাই? কাস্ট আয়রন পাই, তাই না? কাস্ট আয়রন, আসবো কাস্ট আয়রন কি। এবার স্টিল গুলোকে আমরা যদি ভাগ করতে পারি, কি কি পেতে পারি? স্টিল গুলোকে লো অ্যালয় স্টিল পেতে পারি আর হাই অ্যালয় স্টিল পেতে পারি, হ্যাঁ কি না বলো? লো অ্যালয় স্টিল পাই আর হাই অ্যালয় স্টিল পাই। আচ্ছা, এই হাই অ্যালয় স্টিল গুলোকে, সরি, আচ্ছা, লো অ্যালয় স্টিল গুলোকে, হাই পরে দরকার নেই হাই অ্যালয় স্টিলে, লো অ্যালয় স্টিল গুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি দেখো। লো কার্বন স্টিল, কি বলেছিলাম? আয়রন হচ্ছে, সরি, স্টিল হচ্ছে নরমালি আমার আয়রন এন্ড কার্বনের অ্যালয়, তাই না? তাহলে লো কার্বন স্টিল, আর স্টিল আর লিখছি না, মিডিয়াম কার্বন আর হাই কার্বন। খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, দেখে নাও ওটা, আই থিঙ্ক মাথার মধ্যে থাকাটা খুব দরকার। আচ্ছা, হাই অ্যালয়ে আমরা কি কি পেতে পারি? টুল স্টিল, টুল স্টিল মানে কি, সরি,
টুল স্টিল, আর কি পেতে পারি না খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টেনলেস স্টিল। বোঝা গেল? লো স্টিলকে আমরা কি করছি, লো কার্বন স্টিল, মিডিয়াম কার্বন স্টিল, হাই কার্বন স্টিল। এখানে টুল স্টিল কোনগুলো, যেগুলো দিয়ে আমরা একটু আগে কি বলে তোমার মার্কিং টুল পড়ছিলাম, তো দেখছিলাম যে আমার সবই এই স্টিল বেস, তাই না, হাই কার্বন স্টিল বেস, ঠিক আছে, বা হাই অ্যালয় স্টিল বেস। ওকে, তো এখানে কি বলছি, টুল স্টিল পাচ্ছি আর স্টেনলেস স্টিল পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার কাস্ট আয়রন গুলোকে ভাগ করে ফেলো। নন ফেরাস আমরা আসছি, মানে নন ফেরাস আর কি ভাগ করব, অ্যালুমিনিয়াম বেস হয়, ঠিক আছে, ওগুলোকে ভাগ করা, অ্যালুমিনিয়াম, কপার, যা ওগুলো পড়ে, ঠিক আছে। আমাদের এই ফেরাস বেসটা নিয়ে একটু ফোকাস করা যাক। ওকে, তো কাস্ট আয়রন গুলোকে আমরা কি পাবো, কি পাবো কাস্ট আয়রন গুলোকে না, ফার্স্ট হচ্ছে ডাকটাইল কাস্ট আয়রন, হ্যাঁ, এটাকে নডিউলার কাস্ট আয়রনও বলে আবার। এগুলো কিন্তু সব পড়তে হবে একটু একটু করে, হ্যাঁ, এই জন্য একটু দেখে রাখা ভালো। ওকে, নেক্সট হচ্ছে মেলিয়েবল কাস্ট আয়রন। সব আসবো, কেন ডাকটাইল, কেন মেলিয়েবল, ঠিক আছে, সব আসবো। হোয়াইট কাস্ট আয়রন, একটা হচ্ছে গ্রে কাস্ট আয়রন। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ফেরাসের কত রকমের ডিভিশন হয়, ভালো করে দেখে নাও। ফেরাস, ফেরাস কি কি পাবো আমরা, ফেরাস বেস স্টিল পাবো, কাস্ট আয়রন পাবো। স্টিলে কি কি পাবো, লো অ্যালয় স্টিল, হাই অ্যালয় স্টিল। লো অ্যালয় স্টিলে আমরা কি কি পাই, লো কার্বন স্টিল, মিডিয়াম কার্বন স্টিল, হাই কার্বন স্টিল। হাই অ্যালয় স্টিলে আমরা টুল স্টিল পাচ্ছি, ঠিক আছে, সবসময় মাথায় রাখবে। স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিল মানে কি, স্টেন তোমরা সবাই জানো, স্টেনলেস স্টিল মানে যেখানে যে স্টিলে কোনো রাস্ট আসে না, তাই না, ক্রোমিয়াম নিকেল দিয়ে অ্যালয়িং করা হয় আয়রনের সাথে, যেখানে আমার রাস্ট আসে না। বাড়ির যে স্টিল গুলো হয় দেখবে রাস্ট পড়ে না খুব সহজে, তাহলে সেগুলো হচ্ছে আমার স্টেনলেস স্টিল। কাস্ট আয়রন কি, আচ্ছা কোনো চাপ নেই, অ্যালয় কি দিয়ে করা হচ্ছে আমরা সব আস্তে আস্তে পড়বো, ঠিক আছে, এখানেই সব পড়ে নিতে হবে এরকম নয়। কাস্ট আয়রন, ডাকটাইল কাস্ট আয়রন, মেলিয়েবল কাস্ট আয়রন, হোয়াইট কাস্ট আয়রন এন্ড গ্রে কাস্ট আয়রন, ঠিক আছে, মোটামুটি ডিভিশন ক্লিয়ার। আর এদিকে নন ফেরাস, নন ফেরাসের মধ্যে কি কি পড়ে, অ্যালুমিনিয়াম পড়ে যায়, কপার পড়ে যায়, অনেক কিছু আছে, ঠিক আছে, যাই হোক ফেরাস বাদে বাকি যা আছে, ঠিক আছে। ওকে, তো বোঝা গেল। ওকে, আচ্ছা স্লাইডে ফিরে যাই। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল হোয়াট ইজ মেটাল, বলছে মেটাল ইজ আ সলিড মেটেরিয়াল দ্যাট ইজ টিপিক্যালি হার্ড। কেমন হয়, অবভিয়াসলি তুমি যে কোনো মেটাল দেখো কি হবে না, হার্ড হবে, অন্য মেটেরিয়ালের থেকে, নন ফেরাস মেটেরিয়ালের থেকে কি হবে, হার্ড হবে, শাইনি হবে, যেটাকে আমরা পরে পড়বো লাস্টার, হ্যাঁ ওটাকে লাস্টারনেসও বলে। মেলিয়েবল হবে, কি স্যার মেলিয়েবল, আমি জানি না, পড়বো, ঠিক আছে। ফিউজেবল, কিচ্ছু জানি না স্যার, ফিউজেবল কি বলছেন, ফিউজেবল, হ্যাঁ। এন্ড ডাকটাইল উইথ গুড ইলেকট্রিক এন্ড থার্মাল কন্ডাক্টিভিটি। ইলেকট্রিক কন্ডাক্টিভিটি সবাই জানো যে যতটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, থার্মাল কন্ডাক্টিভিটি যতটা টেম্পারেচার কন্ডাক্ট করতে পারে, ঠিক আছে। আমি একটা মেটালকে যদি আমি কোনো ফ্লেমে এক প্রান্ত রেখে অন্য প্রান্ত যদি ধরে থাকি, দেখবো আমি
আমার এই হাতেও গরম লাগছে, ঠিক আছে? তাহলে দ্যাট ইজ থার্মাল কন্ডাক্টিভিটি। ওকে, আসবো আমরা। নেক্সট বলছে ইট ইজ ইজিলি গিভ আপ ইলেকট্রনস টু প্রোভাইড মেটালিক বন্ড। ওদের অতটা দরকার নেই, মানে কি এর কি হয় না, এর বাইরের কক্ষে যে এখানে কি থাকে, আমার নিউক্লিয়াস থাকে, আর বাইরের কক্ষে কি থাকে, নিউক্লিয়াসে কি থাকে, নিউট্রন আর প্রোটন থাকে, ঠিক আছে? নিউট্রন আর প্রোটন থাকে, আর এখানে বাইরের কক্ষে কি থাকে, ইলেকট্রন থাকে। তো এই ইলেকট্রন গুলো বাইরের কক্ষে এত মানে কি হয়, এতটাই মানে খুব কি বলবো, মানে ইলেকট্রোনেগেটিভিটি হয়, মানে সহজেই কারোর সাথে বিক্রিয়া করে ফেলে, ইলেকট্রন অন্য কোথাও গিয়ে প্রতিস্থাপন হয়ে যায়, ঠিক আছে? তাহলে খুব সহজেই ইলেকট্রন গুলো অন্য মলিকিউলে দিয়ে দিতে পারে, তাই ইলেকট্রনস প্রোভাইড মেটালিক বন্ড, এই যেই দিয়ে দিল আমার মেটালিক বন্ড ক্রিয়েট করে ফেললো, ঠিক আছে? এই যে গিভ আপ ইলেকট্রন দিয়ে দেয়, ঠিক আছে? ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ হয়ে গেছে অলরেডি অ্যাবাউট 24%। এই ঠিক আছে, এটা মনে রাখার জন্য বা জেনে রাখার জন্য 24% অফ মাস অফ দ্য প্ল্যানেট ইজ মেটাল। 24%, মানে বুঝতে পারছো? ঠিক আছে, চলো এবার আমার প্রপার্টিজ গুলো আস্তে আস্তে দেখব। ধর্ম, ঠিক আছে? আচ্ছা, ভালো করে মাথায় নাও যে প্রপার্টিজ থেকে কোশ্চেন আসবেই আসবে, মানে আসবেই আসবে বলাটা জানি না, বাট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো প্রপার্টিজ গুলো আমাদের ভালো করে দেখতে হবে। প্রথম যেটা দেখতে পাচ্ছি ডেনসিটি। ডেনসিটি কি স্যার? কি ডেনসিটি? কি ডেনসিটি? হচ্ছে আমাদের ঘনত্ব, তাই না? ডেনসিটি কি? ডেনসিটি হচ্ছে ঘনত্ব। হ্যাঁ, কি স্যার ঘনত্ব? না, একক আয়তনে বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ আছে, বাংলায় একদম পাতি বাংলায় যদি বলি, আমি যদি একক আয়তনে ধরো একটা এরকম কিউব নিয়ে নিলাম, এই কিউবটার মধ্যে ধরো এটা আমার হচ্ছে স্টিলের, এই পুরোটা স্টিলের কিউব, ঠিক আছে? এর আমি একক আয়তন মানে আমি ধরে নিলাম এটা 1 সেন্টিমিটার সব দিকে, তার মানে কি এর ঘনত্ব কত হবে? 1 সেন্টিমিটার কিউব, তাই নাকি? ঠিক আছে, তাহলে এর মধ্যে যে পরিমাণ স্টিল আছে সেটা কি আমরা কি বলবো? এর ঘনত্ব বলবো, ডেনসিটি বলবো, ঠিক আছে? তাহলে ডেনসিটিকে আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখতে চাই, কি লিখবো? না, মাস পার ভলিউম বাই ভলিউম, মাস পার ইউনিট ভলিউম, তাই না? একক কি হবে গো? গ্রাম পার সেমি কিউব, হ্যাঁ কি না? ঠিক আছে, ডেনসিটি বোঝা গেল, একক আয়তনে যে পরিমাণ পদার্থ থাকবে সেটাকে আমরা ডেনসিটি বলবো। ইজি জিনিস, বাট অনেকে ভুলে গেছে বা অনেকে মানে মনে রাখতে পারে না আর কি, ঠিক আছে, ভুলে গেছে। আর খুব ইজি জিনিস, বাট জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যায় না, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো ডেনসিটি বোঝা গেল, মাস পার ইউনিট ভলিউম, গ্রাম পার সেমি কিউব। ওকে, নেক্সট হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। এই আবার এটা এবার কি? স্পেসিফিক গ্র্যাভিটি কি বলছে? রিলেটিভ মেজার অফ ডেনসিটি অফ সাবস্টেন্স উইথ ওয়াটার। কি স্যার কি সব বলছেন? হ্যাঁ, দেখো ভাই, এটা নিয়ে মানে কি বলবো, অনেক ভালো ভালো লোকের, অনেক ভালো ভালো ছেলের অনেক সমস্যা আছে। কিচ্ছু না, ঠিক আছে, কিচ্ছু না। কি ব্যাপার? না, কি ব্যাপার? আচ্ছা, এক মিনিট। আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি না, ওকে, দেখো কোথায় গেল? হ্যাঁ, চলো। কি স্যার স্পেসিফিক গ্র্যাভিটি? না, এটা হচ্ছে ডেনসিটির একটা কম্পারিজন। কার সাথে? না, ওয়াটারের সাথে, জলের সাথে, ঠিক আছে? ডেনসিটি কম্পারিজন বিটুইন ওয়াটার অ্যান্ড দ্যাট পার্টিকেল। ওকে, কিভাবে? না, এইভাবে লেখা যায় যে
ভালো করে দেখবে, হ্যাঁ, ডেন্সিটি অফ দ্যাট পার্টিকেল by density of water at 4 degree Celsius. এটা খুব ইম্পর্টেন্ট। 4 ডিগ্রি সেলসিয়াসে কেন অত আলোচনা করা মানে না করলে হবে, ঠিক আছে? তাহলে কি স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি ডেন্সিটি অফ দ্যাট পার্টিকেল উইথ comparison ratio of density of that particle density of water at 4 degree Celsius. ওকে, কি বলছে দেখো, relative measure of density of the substance with water। কিভাবে মেজার করলাম বুঝে গেল, ঠিক আছে? নেক্সট হচ্ছে থার্মাল। আচ্ছা, এর ইউনিট কি হবে? এর ইউনিট কি হবে? দুটোই ডেন্সিটি, সেম ইউনিট, তাহলে সেম ইউনিট ডেন্সিটি ইউনিট, তাহলে সেম ইউনিট হলে কি হয়, ইউনিট কেটে যায়, তাহলে কোনো ইউনিট নেই। ওকে, মনে রাখবে ভাই, হ্যাঁ, বহু কোশ্চেন আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। কি বলছে? এবিলিটি, বলে দিয়েছি অলরেডি, এবিলিটি টু কন্ডাক্ট হিট। থার্মাল, থার্মাল কথার অর্থ কি? থার্মাল কি থেকে এসছে? টেম্পারেচার থেকে এসছে, ঠিক আছে? তাহলে এবিলিটি টু কন্ডাক্ট হিট, উষ্ণতা পরিবহন, ঠিক আছে? আগে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি হবে না? এবিলিটি টু ট্রান্সমিট কারেন্ট, সিম্পল জিনিস। আর ফিউজিবিলিটি, ফিউজিবিলিটি কি না? কোন মেটালকে কত কম উষ্ণতায় গলিয়ে ফেলা যায়, ফিউজিবিলিটি, গলিয়ে ফেলা, ঠিক আছে? এবিলিটি অফ মেটেরিয়াল টু বি লিকুইফাইড বাই অ্যাপ্লিকেশন অফ হিট, যত কম টেম্পারেচারে গলিয়ে ফেলা যায় তার ফিউজিবিলিটি তত কম, ঠিক আছে? বুঝা গেল? ফিউজিবিলিটি মানে বাংলায় কি বলে, ফিউজিবিলিটি কি বলে না, গলনাঙ্ক, ঠিক আছে? বোঝা গেল? সো ইজি, ঠিক আছে? নেক্সট, নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট ভাই, ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি মানে কি না, এই যে আমি এটাকে টানলাম খুব অল্প ফোর্সে, ঠিক আছে? আচ্ছা, এটাকে টানলাম, দিয়ে যেই আমি এই ফোর্সটা সরিয়ে দিলাম, ও কি করলো, আবার নিজের অবস্থায় ফিরে গেল। এটাই ইলাস্টিসিটি, কিছুই না, এটাই ইলাস্টিসিটি, ঠিক আছে? তাহলে ইলাস্টিসিটি মানে কি না, নিজের অবস্থায় ফিরে আসা। কখন না, যখন বাইরে মানে বিকৃতির পর নিজের অবস্থায় ফিরে আসা। কখন না, যখন বাইরের যে ফোর্স, বাইরের যে বল প্রয়োগ করা হয়েছিল সেটাকে সরিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে কি বলছে না, এবিলিটি অফ মেটেরিয়াল টু রিগেইন ইটস অরিজিনাল শেপ উইথ দ্য রিমুভাল অফ এক্সটার্নাল লোড। এক্সটার্নাল লোড ভাই ভালো করে বুঝে নাও, ইলাস্টিসিটি বহুবার এসছে, অনেক বহু জায়গায় আসে। কি বলছে না, এবিলিটি অফ মেটেরিয়াল টু রিগেইন ইটস অরিজিনাল শেপ উইথ দ্য রিমুভাল অফ এক্সটার্নাল লোড, ঠিক আছে? আচ্ছা দেখো, দেখো আমার ধরো এরকম একটা বার আছে, ঠিক আছে? আমি কি করলাম, এদিক থেকে একটা ফোর্স লাগালাম এফ, আবার এদিক থেকে একটা ফোর্স লাগালাম এফ। তাহলে কি হবে, দুদিক থেকে যদি ফোর্স লাগাই তাহলে কি হবে, এ কি হবে না, এই প্রথমে যদি এরম থাকে তাহলে সেকেন্ড কেসে এরম হয়ে যাবে। আচ্ছা সরি, এইভাবে না দেখিয়ে, তোমার যে কালি তো আছে, সেকেন্ড কেসে কেমন হয়ে যাবে, এরম হয়ে যাবে। মানে যখন লোড অ্যাপ্লিকেশন হলো, তাই না, হ্যাঁ কি না? এবার এবার ইলাস্টিসিটি মানে কি, যখনই আমি এই ফোর্সটাকে সরিয়ে নেব, যখনই আমি এই ফোর্সটাকে সরিয়ে নেব, ঠিক আছে, এই ফোর্সটাকে যখনই আমি সরিয়ে নেব তখন কি হবে, আবার আবার কি হবে না, ও নিজের অবস্থায় আবার ফিরে আসবে, আবার নিজের জায়গায় ফিরে আসবে। বুঝে গেল?
ঠিক আছে, তাহলে দেখো এখানে এই যে ফোর্স, সরি, এই যে ফোর্স আমরা লাগিয়েছিলাম দুদিক থেকে ফোর্স লাগিয়েছিলাম, তাতে করে কি হয়েছিল, এদিকে মানে এইভাবে ল্যাটারালি বেড়ে গেছিল। ঠিক আছে, দুদিক থেকে এইভাবে যদি ফোর্স লাগাই, এই ফোর্সটার একটা নাম আছে, জেনে রাখো, ঠিক আছে, দরকার হবে পরে। ঠিক আছে, এই ফোর্সটাকে আমরা কি বলবো, টেনসাইল ফোর্স। টেনসাইল ফোর্স, ঠিক আছে। সেম কেস যদি আমরা এরম করে যদি ফোর্স লাগাই, এইভাবে, এটাও এফ, এটাও এফ, তাহলে কি হবে না, আমার এইভাবে যদি যদি আমার কি বলে বিকৃত হয়, মানে ডিফর্ম হয়, তাহলে কি হবে, ডিফর্ম মানে কি বিকৃত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডিফর্ম হয়, তাহলে কি হয়ে যাবে না, এরম হয়ে যাবে, হ্যাঁ কি না, এরম হয়ে যাবে, রাইট। তাহলে এই যে এটাকে দেখো চাপছে, এটাকে টানছে, টানাকে বলে টেনসাইল ফোর্স, এটা চাপছে, চাপাকে বলে কম্প্রেসিভ ফোর্স, ওকে। তাহলে এটাকে আমরা কি বলবো, এই ফোর্সটাই কম্প্রেসিভ। এবার যদি ইলাস্টিক হয় কি হবে, এ আবার নিজের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে, এ কি হবে না, আবার এখান থেকে আবার সরে এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই যে ফোর্সটা চাপা, এটাকে কি বলবো এটাকে কম্প্রেসিভ ফোর্স। কি বলবো, কম্প্রেসিভ ফোর্স। বোঝা গেল, টেনসাইল ফোর্স, কম্প্রেসিভ ফোর্স, যদি ইলাস্টিক হয় আবার নিজের অবস্থায় ফিরে আসবে, ব্যাস। ঠিক আছে, ওকে, চলো, ইলাস্টিসিটি বোঝা গেল। নেক্সট হচ্ছে প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি মানে কি, এই এটা কি হলো, বিকৃতি বা ডিফর্মেশনটা কি ছিল, ইনিশিয়াল ছিল, আবার লোড কজ অফ ডিফর্মেশন, কজ অফ মানে বিকৃতির যে কারণটা যদি সরিয়ে নিই, আবার নিজের অবস্থায় ফিরে আসছিল। কিন্তু কি হয় না, মানে যদি আমার ফিরে না আসে, কোনো মেটেরিয়াল উপর লাগালাম, ফোর্স লাগালাম, ঠিক আছে, কিন্তু সে আর ফিরে এলো না, ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে যাবে আমার না, প্লাস্টিক মেটেরিয়াল। আর সেই তার প্রপার্টিজকে কি বলবো, প্লাস্টিসিটি। কি, প্লাস্টিসিটি। ঠিক আছে, আমরা দেখতে পাবো কোনো প্লাস্টিকের উপর যদি আমি ফোর্স লাগাই, হয়তো একটু বড় হবে, ঠিক আছে, কিন্তু সে আর নিজের অবস্থায় ফিরে আসবে না, তাহলে সেটা কি বলবো আমরা, প্লাস্টিসিটি। জানো সবাই, ঠিক আছে, বাট এটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ ভাই, ঠিক আছে। বলছে পার্মানেন্ট ডিফর্মেশন বাই দ্য অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল লোড। এক্সটার্নাল লোড মানে কি, বাইরের লোড, ঠিক আছে, বাইরের ফোর্স। ঠিক আছে, বোঝা গেল ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি কি, ওকে। নেক্সট কি, মেলিয়েবিলিটি। কি মেলিয়েবিলিটি, তখন বলছিলাম ডেফিনিশন। মেলিয়েবিলিটি মানে কি না, ধরো এটা কোনো মেটাল শিট বা কোনো একটা মেটেরিয়াল, ঠিক আছে, ফোন কিন্তু হ্যাঁ ভেঙে যাবে। আচ্ছা, এটার উপর আমি যদি এইভাবে কম্প্রেসিভ ফোর্স দিই, কনসিডার ইট অ্যাজ আ মেটেরিয়াল, নট মাই ফোন, ঠিক আছে। আচ্ছা, এটার উপর আমি যদি কম্প্রেসিভ ফোর্স দিই, তাহলে কি হতে পারে না, এটা চ্যাপ্টা হয়ে যেতে পারে, কিন্তু এখানে দিলে ফোনটা ভেঙে যাবে। ঠিক আছে, কেন ভেঙে যাবে না, এটা হচ্ছে ডাকটাইল মেটেরিয়াল, ঠিক আছে, কম্প্রেসিভ ফোর্স উইথস্ট্যান্ড করতে পারে না, ডাকটিলিটি কি আসছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার উপর যদি আমি কম্প্রেসিভ ফোর্স দিই, তাহলে এটা যদি পাতলা শীট হয়ে যায়, একটা কোনো একটা উইথ ছিল, যে কোনো একটা উইথ ছিল, কিন্তু আমি ফোর্স দেওয়ার পর দেখা গেল কি ফোর্স দিচ্ছি, এটা দেখো দুদিক থেকে চাপছি, কি ফোর্স, কম্প্রেসিভ ফোর্স। তাহলে কম্প্রেসিভ ফোর্স দেওয়ার পর দেখা গেল যে এটা আরো পাতলা হয়ে গেল, হয়তো একটু লেন্থে বেড়ে যাবে বা উইথে বেড়ে যাবে, ঠিক আছে, সরি। তাহলে চাপার পর যদি দেখা যায় যে এ আরো চ্যাপ্টা হয়ে গেল, থিকনেস আরো কমে গেল, ঠিক আছে, কিন্তু কি এটাতে কোনো মানে এটা কোনোভাবে ফ্র্যাকচার হবে না,
যদি ফ্র্যাকচার না হয়ে যদি আমার এর থিকনেস কমে যায়, দুদিক থেকে হয়তো লেন্থ উইথ একটু বেড়ে গেল, তাহলে এটাকে কি বলবো? মেলিয়েবিলিটি। মেলিয়েবিলিটি। ওকে, কোথায় লাগে মেলিয়েবিলিটি? ফোর্জিং এ লাগে মেলিয়েবিলিটি। হ্যামারিং করি তাতে কি হয়? ডিফর্মেশন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা মেলিয়েবিলিটি ইজ ওয়ান কাইন্ড অফ প্লাস্টিসিটি, মানবে তো? এখানেও ডিফর্মেশন, কিন্তু পার্মানেন্ট ডিফর্মেশন, আর ফিরে আসবে না। প্লাস্টিসিটি ওয়ান কাইন্ড, মেলিয়েবিলিটিও প্লাস্টিসিটি। ঠিক আছে, ওকে। তো মেলিয়েবিলিটি কি? এবিলিটি টু উইথস্ট্যান্ড ডিফর্মেশন আন্ডার কম্প্রেশন উইদাউট রাপচার, কম্প্রেসিভ ফোর্স। বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা মেলিয়েবিলিটির পর ডাক্টিলিটি দেখে নাও। এটাতে কম্প্রেসিভ ফোর্স লাগালাম আন্ডার কম্প্রেশন উইদাউট রাপচার, এটাতে কম্প্রেসিভ ফোর্স লাগালাম। ঠিক আছে, আমি যদি টেনসাইল ফোর্স লাগাই মেলিয়েবিলিটিতে, মানে কি এটাতে আমি কেমন ফোর্স লাগালাম? এইভাবে, এইভাবে, তাই না? পুরো সারফেসে, ঠিক আছে, যাই হোক পুরো সারফেসে আমি কি করব? এটা কম্প্রেসিভ ফোর্স, তাই না? এবার আমি যদি ডাক্টিলিটিতে চলে আসো, ডাক্টিলিটি, এই যে ডাক্টিলিটি, ঠিক আছে, যদি আচ্ছা যাই হোক, চলো ডাক্টিলিটি, যদি ডাক্টিলিটি কি হয় না, আমার এখানে কি টেনসাইল ফোর্স লাগাচ্ছিলাম, টানছিলাম, তাহলে কি হবে? এ পার্মানেন্টলি কিছুটা বেড়ে যাবে। ঠিক আছে, উইদাউট এনি, মানে উইদাউট এনি রাপচার, মানে উইদাউট এনি ফেলিয়ার। ঠিক আছে, তাহলে এবিলিটি অফ মেটেরিয়াল টু উইথস্ট্যান্ড ডিফর্মেশন আন্ডার অ্যাপ্লিকেশন অফ টেনসাইল ফোর্স উইদাউট এনি ফেলিয়ার, যদি হয় তাহলে আমরা কি বলবো? ডাক্টিলিটি। তাহলে মেলিয়েবিলিটি কি কোন ফোর্সে দেখা যায়? কম্প্রেসিভ ফোর্সে, কম্প্রেশনে দেখা যায়। এটা কি দেখা যায়? টেনসাইল ফোর্সে। ওকে, বোঝা গেল? ইলাস্টিসিটি হয়ে গেল, প্লাস্টিসিটি হয়ে গেল, মেলিয়েবিলিটি হয়ে গেল, ডাক্টিলিটি হয়ে গেল। এবার কি? টাফনেস, বলে টাফ। ঠিক আছে, রাফ এন্ড টাফ মানে কি? সহজে ডিফর্মেশন হয় না। ঠিক আছে, কি বলছে? এবিলিটি অফ মেটেরিয়াল টু অ্যাবজর্ব এনার্জি ডিউরিং প্লাস্টিক ডিফর্মেশন। কতটা প্লাস্টিক ডিফর্মেশনের সময় হওয়া অবধি কতটা এনার্জি অ্যাবজর্ব করতে পারলো, কতটা এনার্জি উইথস্ট্যান্ড করতে পারলো। ঠিক আছে, দ্যাট ইজ টাফনেস। ওকে, ক্লিয়ার? টাফনেস তো সবার কাছে খুবই মানে পরিচিত। নেক্সট হচ্ছে হার্ডনেস। হার্ডনেস কি? হার্ড, যে মেটেরিয়াল যত বেশি হার্ড হবে তত কি না, তার উপর স্ক্র্যাচ বা ইনডেন্টেশন মার্কস আনতে তত কষ্ট হবে। এগ্রি তো? যে মেটেরিয়াল যত হার্ড হবে তার উপর স্ক্র্যাচ বা আমার অ্যাবারেশন মার্কস, মানে ওই পাঞ্চ দিয়ে আমার মার্কিং করতে খুব অসুবিধা হবে আর কি। দেখো, রেজিস্ট্যান্স অফ মেটেরিয়াল টু প্লাস্টিক ডিফর্মেশন ইউজুয়ালি বাই ইনডেন্টেশন, তাই না? মার্কিং টুল দিয়ে কি করছিলাম? ইনডেন্টেশন করছিলাম। তাহলে হার্ড মেটেরিয়াল হলে কি হবে? আমার ইনডেন্টেশন করতে অসুবিধা হবে। এই জন্যই আমরা কি করছিলাম, যে তোমার মার্কিং টুলগুলোকে, যে আমি বলছিলাম না হার্ডেন্ড যে পয়েন্টগুলো, সেগুলো কি হার্ডেন্ড পয়েন্ট হয়, টেম্পার্ড করে, ঠিক আছে, শক্ত হয়, তাই তো? তাহলে আমাকে হার্ডনেস, যার উপর আমার টুলের কি, টুলের হার্ডনেস কি হতে হবে? যার উপর আমি ইনডেন্টেশন মার্কস দেবো তার থেকে আমার যে মার্কিং টুল তার নিশ্চয়ই হার্ডনেস বেশি হতে হবে, তবেই আমি ইনডেন্ট করতে পারবো, তাই না? তাহলে হার্ডনেস কি বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি? ব্রিটেলনেস। আচ্ছা, আমি এটা বোঝানোর সময় আমি ভুল করে ডাকটাইল বলে ফেলেছিলাম, এটা ব্রিটেল। হ্যাঁ, এটা ব্রিটেল, হ্যাঁ সরি, মুখ থেকে বেরিয়ে গেছিল আর কি। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। তো ব্রিটেলনেস কি না, ব্রিটেলনেস কি? ভঙ্গুরতা, কাঁচে যেটা দেখা যায়, ঠিক আছে, ফেলিয়ার হয়ে যাবে কোন রকম র্যাপচার ছাড়া, কোন রকম মানে বিকৃতি ছাড়া ফেলিয়ার হয়ে, মানে ভেঙে যাবে যাকে বলে। ঠিক আছে, কোন রকম বিকৃতি ছাড়া ভেঙে যাবে। তাহলে কি বলছে? টেন্ডেন্সি টু ফ্র্যাকচার উইদাউট অ্যাপ্রিসিয়েবল ডিফর্মেশন। বোঝা গেল? টেন্ডেন্সি টু ফ্র্যাকচার উইদাউট অ্যাপ্রিসিয়েবল ডিফর্মেশন।
কি বলছে দেখো, অপোজিট টু ডাক্টিলিটি এন্ড মেলিবিলিটি। ডাক্টিলিটি আর মেলিবিলিটির অপোজিট। ডাক্টিলিটি আর মেলিবিলিটি কি হচ্ছিল, ডিফর্মেশন হচ্ছিল ফ্র্যাকচার বাদে, ফ্র্যাকচার হচ্ছিল না কিন্তু ডিফর্মেশন হচ্ছিল। এখানে কি হবে, ডিফর্মেশন নেই কিন্তু ফ্র্যাকচার হয়ে যাবে, এই জন্যই বলছে অপোজিট টু ডাক্টিলিটি। ঠিক আছে, বোঝা গেল? কিসে দেখা যায়, নরমালি গ্লাসে দেখা যায় বা এনিক সেরামিক্স মেটেরিয়ালে দেখা যায়, তাই না? নেক্সট হচ্ছে কি স্টিফনেস, স্টিফ। ঠিক আছে, কি বলছে, ফোর্স রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য ডাইমেনশন অফ দ্য মেটেরিয়াল বাই 1 ইউনিট। এক ইউনিট ডিফর্ম করতে কতটা ফোর্স লাগছে, দ্যাট ইজ স্টিফনেস। ওকে, বুঝা গেল? নেক্সট কি, নেক্সট হচ্ছে ক্রিপ। ক্রিপ কি না, ধরো বলে না মাথাটা আমার প্রচন্ড কি বলে ধরে আছে, দেখবে অনেকক্ষণ কন্টিনিউয়াস কাজ করার পর মাথা ধরে যায়, তাই না? ঠিক আছে, তো কন্টিনিউয়াস যদি কোনো মেটেরিয়ালের উপর ফোর্স লেগে থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, সেখানেও কোনো ফেইলিয়ার আসতে পারে, হ্যাঁ কি না? মেটেরিয়াল প্রপার্টিজের উপর যদি কন্টিনিউয়াস ফোর্স লেগে থাকে তাহলে সেখানে ফেইলিয়ার আসতে পারে। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, ডিফরমেশন অফ মেটেরিয়াল when subjected to constant load, কনস্ট্যান্ট লোড লেগে আছে, তাহলে তখন যে বিকৃতি আসবে, ডিফরমেশন আসবে, সেটাকে ক্রিপ বলে। খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? কনস্ট্যান্ট লোড লেগে থাকার কারণে যদি বিকৃতি আসে সেটা হয়ে যাবে তোমার ক্রিপ। ঠিক আছে, আর যদি সাডেন লোড হয়, মানে হঠাৎ হঠাৎ করে, ঠিক আছে, মানে ধরো মানে আচ্ছা ব্যাপারটা কি, ক্রিপ মানে কি, এরকম কোন একটা মেটেরিয়াল আছে, ঠিক আছে, যদি কন্টিনিউয়াস এফ ফোর্স লেগে থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, এই মেটেরিয়ালটা হয়তো হয়তো কোন একটা টাইম পিরিয়ডের পরে, কোন একটা টাইম পিরিয়ডের পরে এরকম হয়ে যাবে। তাই না, এরকম হয়ে যাবে। তাহলে এই যে ডিফর্মেশনটা আসলো সেটাকে আমরা কি বলতে পারি, ক্রিপ। ওকে, আচ্ছা চলো, এবার যদি আমার কন্টিনিউয়াস না হয়ে যদি সাডেন ইম্প্যাক্ট হয়, কন্টিনিউয়াস এইভাবে, ঠিক আছে, সাডেন, ঠিক আছে, দেখো যদি সাডেন ডিফর্মেশন অফ মেটেরিয়াল when subjected to fluctuating load or repeated সাডেন নয়, সরি, রিপিটেড হচ্ছে, ঠিক আছে, মানে হ্যামারিং করছো, কন্টিনিউয়াস হ্যামারিং হচ্ছে, তাহলে যে ফেলিয়ার আসবে সেটা হচ্ছে ফ্যাটিক। বলে না আমি খুব ফ্যাটিক হয়ে গেছি, ঠিক আছে, মানে ডিফারেন্ট কাইন্ডস অফ লোড আসছে তোমার মাথায়, ঠিক আছে, তো তার জন্য আমার মাথাটা ধরে গেছে, ঠিক আছে, তাহলে এটাকে বলছে ফ্যাটিক। ওকে, সো আমরা ওয়েল নোন এই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে, শুধু মেটেরিয়াল সেম, আমরা শুধু মানে ইয়ে করি না আর কি, ওকে, খেয়াল করি না। যাই হোক, হলো, খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, ক্রিপ অ্যান্ড ফ্যাটিক, ডিফারেন্স বিটুইন ক্রিপ অ্যান্ড ফ্যাটিক। ওকে, আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে মেশিন এবিলিটি। তাহলে যদি আমার ওই ওয়ার্ক সারফেসে মেশিনিং করা যায়, তাহলে সে তত ভালো তার মেশিনেবিলিটি আছে, তাই না? তাহলে তার মধ্যে মেশিনিং করার এবিলিটি, দ্যাট ইজ মেশিনেবিলিটি, যদি আমরা বাংলা এইভাবে ভেঙে নিই, ঠিক আছে। তাহলে দেখো, এবিলিটি অফ মেটেরিয়াল টু বি মেশিনড বাই আ গিভেন টুল উইথ লিটল এনার্জি অ্যাট হাই স্পিড উইদাউট আনডিউলি রিডিউসিং দ্য টুল লাইফ উইথ স্মুথ সারফেস ফিনিশ, এত কিছু দরকার নেই, ঠিক আছে। আমার যে টুল আমরা চুজ করব মেশিনিং এর জন্য, সেই টুলের যদি টুল লাইফ নষ্ট না করে আমরা ওটাকে মেশিনিং করতে পারি, তাহলে সেটাই তার মেশিনেবিলিটি। ওকে, নেক্সট কি না, ওয়েল্ডিং এবিলিটি, ঠিক আছে, ওয়েল্ডিং করার এবিলিটি, যে মেটেরিয়ালকে যত ভালো ওয়েল্ডিং করা যাবে, ঠিক আছে, তার ওয়েল্ডেবিলিটি তত ভালো। ওকে, ক্যাপাসিটি অফ মেটেরিয়াল টু বি ওয়েল্ডেড আন্ডার দ্য
ফ্যাব্রিকেশন কন্ডিশন, ঠিক আছে, ফ্যাব্রিকেশন কন্ডিশন আমরা যা যা চুজ করেছি, ফ্যাব্রিকেশন মানে ওটাকে ম্যানুফ্যাকচারিং যে প্রসেস গুলো হয়, ঠিক আছে, ইনটু আ স্পেসিফাইড ডিজাইন স্ট্রাকচার। ওকে, বোঝা গেল? ওকে, নেক্সট কি যেটা বলছিলাম লাস্টার, ওই যে শাইনি যে ব্যাপারটা, হ্যাঁ, এটাকে এইভাবে লিখে দাও যে এবিলিটি টু শাইন, এবিলিটি টু শাইন বলতে মানে চকচকে যে ব্যাপারটা সেটাকে আমরা বলছি লাস্টার। অবভিয়াসলি মেটালে আমার এই ব্যাপারগুলো থাকবে, তাই না? আচ্ছা, নেক্সট হচ্ছে মেল্টিং এন্ড বয়েলিং পয়েন্ট। অলরেডি আমরা ফিউজিবিলিটি পড়েছি, মেল্টিং এন্ড বয়েলিং পয়েন্ট ওই একই ব্যাপার, ঠিক আছে। মেল্টিং পয়েন্ট মানে কি, যেখানে আমার ওটা গলে যাচ্ছে, একদম মেল্ট করে যাচ্ছে, আর বয়েলিং মানে কি ভেপারাইজ হয়ে যাচ্ছে যে টেম্পারেচারে, ঠিক আছে, মেল্টিং পয়েন্ট এন্ড বয়েলিং পয়েন্ট। সলিউবিলিটি অফ মেটেরিয়ালস মানে কি, মেটালস অবভিয়াসলি যদি আমরা নর্মাল সলভেন্ট নিই, ওয়াটার বলো বা কিছু, সেখানে মেটালস আমার ডিজলভ হবে না, তাই না? তাহলে সলিউবল নয় নর্মাল মেটালস, কিন্তু আমার মেটেরিয়ালস দেখা যায় অ্যাসিডে ডিজলভ হয়ে যায়, ঠিক আছে, অ্যাসিডে মেটালস কি হয়, ডিজলভ হয়ে যায়। ওকে, আচ্ছা, আর কি, আর হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ। ম্যাগনেটিক প্রপার্টিজ মানে কি, যে মেটেরিয়াল আমার যার মধ্যে ম্যাগনেটিজম দেখা যায়, সেই ম্যাগনেটিক প্রপার্টিজ মানে ম্যাগনেটিক প্রপার্টিজ যে কিনা ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করতে পারে। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এখানে হয়, জাস্ট দেখে রাখো, ম্যাগনেটিক্যালি সফট মেটাল, ঠিক আছে, মানে কি যেখানে আমার তোমার কি বলছে, মেটাল দ্যাট ক্যান বি ইজিলি ম্যাগনেটাইজড এন্ড ডিম্যাগনেটাইজড। কারেন্ট দিলাম ম্যাগনেটাইজ হয়ে গেল, কারেন্ট সরিয়ে নিলাম ডিম্যাগনেটাইজ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এরকম মেটেরিয়াল কি কি আছে না, দেখো এই যে আয়রন, নিকেল, কোবাল্ট, এরা হচ্ছে ম্যাগনেটিক্যালি সফট মেটাল। ওকে, আর ম্যাগনেটিক্যালি হার্ড মেটাল হয়, ঠিক আছে, যেটা কিনা তার ওই যে ম্যাগনেটিক প্রপার্টি সেটা ধরে রাখতে পারে। কারেন্ট দিলাম, ঠিক আছে, ও ম্যাগনেটাইজড হলো, এবার ওই প্রপার্টিসটাকে ধরে রাখবে, ঠিক আছে। রিফার্স টু টাইপ অফ মেটাল দ্যাট ইজ ডিফিকাল্ট টু ম্যাগনেটাইজ অ্যান্ড ডিম্যাগনেটাইজ। ম্যাগনেটাইজ করতেও যেমন ইয়ে লাগবে, তেমন ডিম্যাগনেটাইজ করতেও কষ্ট হবে। ওকে, ওকে, কি কি আছে, নিওডাইনিয়াম, ফেরাইটস, কোবাল্ট, প্ল্যাটিনাম, রেয়ার আর্থ কোবাল্ট, ঠিক আছে। যাই হোক, জাস্ট দেখে রাখো, এগুলো কিছু আসে না কখনো, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমরা নেক্সট যেটা, সেটা নেক্সট ক্লাসে করব, তোমার আয়রনের ডিফারেন্ট ইয়েগুলো কি কি। ওকে, ঠিক আছে, বুঝে গেল? পিগ আয়রন থেকে শুরু করব, মানে একদম অ্যালয় থেকে শুরু করব, দিয়ে আমাদের অ্যালয় থেকে, আয়রন অ্যালয় থেকে আমরা কি কি পাচ্ছি, ঠিক আছে, পুরো করব। তারপর ধীরে ধীরে আমার কাস্ট আয়রন, স্টিল যা আছে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে, ঠিক আছে। আজকে শুধু প্রপার্টিজটা আমি এখানে শেষ করলাম। ওকে, বুঝে গেল? পড়াশোনা করো ভালো করে, পরের ক্লাসে আমি তোমাদের জন্য আরো পরের মানে অবভিয়াসলি পুরোটাই ইম্পর্টেন্ট টপিক চলছে, ঠিক আছে, ভালো করে তোমাদের আরো ইনফরমেশন যতটা দেওয়া যায় দেবো। ওকে, চলো।